বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে বিভিন্ন কারণে এই এপিসোডের অবতারণা, তার মধ্যে অন্যতম হইল যে জনগণ বা বাংলাদেশের যে পার্টিগুলো আছে তাদের অনেকেরই দাবি যে অতি দ্রুত নির্বাচন দেওয়া হোক এবং বৈশ্বিক পরিস্থিতি এবং নানা কারণেও এই অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান আছেন আমাদের মহামান্য ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, এবং বাংলাদেশের প্রায় সব জনগণই তাকে পছন্দ করেন, তাকে মেনে চলার চেষ্টা করেন বা করছেন। প্রথমত তিনি প্রাথমিকভাবে 6টি সংস্কার কমিশন করে দিয়েছেন এবং দূর দূরান্ত থেকে অনেক বিজ্ঞ লোক এই সংস্কার কমিশনে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। কারণ 90 দিন মানে 3 মাস সের মধ্যে এই সংস্কার কমিটির সুপারিশ বা রিপোর্ট প্রকাশ করতে হবে। এখন 3 মাস পার হয়ে গেছে, আরো 3 মাস, 6 মাস। যদিও নির্বাচনের একটি কাল ঘোষণা করা হয়েছে, সেটা হলো 25-এর শেষ বা 26-এর শুরু, এই সময়ে ইলেকশনটা হবে। খুবই ভালো কথা। দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করেছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি, এবং তারা ভালোভাবেই জানে যে এই 15 বছরের যে পরিশ্রম করেছে, জেল জুলুম নির্যাতন খেটেছে, তার ফলাফল তাদের ঘরে যাওয়ার কথা। সে যাই হোক, ওটা অন্যভাবে আলাপ আলোচনা করব। এখন দেখা যাক যে সংবিধান সংস্কার করার জন্য যিনি গিয়েছেন, ডক্টর আলী রিয়াজ। তো উনি একটি ইউনিভার্সিটিতে পড়ান, ইলিনিয়স ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি। ওনার প্রতি সম্মান রেখেই বলছি, কারণ এখানে এসে, এই আমেরিকাতে এসে অনেকেই আছে খুব সহজেই, যাদের গ্রিন কার্ড ট্রিন কার্ড থাকে আর কি, তারা খুব সহজেই একটা সুযোগ পেয়ে যান যদি যাদের ইচ্ছা থাকে লেখাপড়া করার জন্য, এবং সাথে যদি সাথী হিসাবে কেউ থাকে, একটু হেল্প পাওয়া যায়, যেমন স্ত্রীরা হেল্প করে বা বাচ্চারাও করতে পারে, তখন দুর্গম জীবনটাকে ইজি করার একটা সুবিধা থাকে। এবং অবশ্যই উনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরও ছিলেন। এটা তুলনা না, তারপরেও একটু বলছি, কারণ উনি ওনার যে কাহিনী গান গেয়েছেন, প্রফেসর কাজী নাসির উদ্দিন। এই বইতে পাঠ করলে ওনার সমস্ত কাহিনীটাই জানা যাবে, যে এখানে একজনকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হইলে কি ধরনের পরিশ্রম করতে হয়। আরেকজন জ্যান্ত উদাহরণ আছে ডক্টর সলিমুল্লাহ। তো যাই হোক, কারণ উনি ছিলেন লয়ার স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির, এখানে আইসা ব্যাংকিং এর উপরে ওনার পিএইচডি কোর্স, অর্থনীতির কোর্স। ওকে, এই কাজী নাসির উদ্দিন সাহেব ওনার জীবনীতে লিখেছেন, এবং এই বইটির নাম মহাসাগরের গান। এই ভদ্রলোক বাংলার প্রফেসর ছিলেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, সম্ভবত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ চট্টগ্রাম ইউনিভার্সিটি, এবং বাংলাদেশে অনেকগুলো কলেজে তিনি অধ্যাপনা করেছেন। ইসলামিয়া কলেজের চট্টগ্রাম অধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন তিনি। এবং এই ভদ্রলোক যখন এখানে এসেছেন, হেন কোনো কাজ নাই যা তাকে করতে হয় নাই। সেটি সবই আমি বললাম না, এই বইয়ের মধ্যে লেখা আছে, উনি লিখে দিয়েছেন সব। এবং কালচারাল কিছু ব্যাপারও পাওয়া যায়। কিন্তু তিনি এক জায়গায় দুঃখ করে লিখেছেন যে তিনি কলেজের প্রফেসর হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কলেজ যে বিশেষ পরীক্ষা দিতে হয় ওখান থেকে তাকে সিলেকশন দেয় নাই। তার মানে
বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া যায়, অথচ দেখা গেল যে ওই যে আবার একটা বয়সের একটা ইয়ে থাকে বাংলাদেশে, যে লিমিট থাকে, বিশেষ শিক্ষা ক্যাডার পাওয়া যায় না, এরকম আর কি ব্যাপার একটা। যেমন বিএনপির ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম সাহেব, উনি ঢাকা কলেজে পড়াতেন এবং অর্থনীতি পড়াতেন। কাজেই তিনি কিন্তু কোনো ইউনিভার্সিটি পড়ান নাই সম্ভবত। আবার এই যে ডক্টর যিনি নির্বাচন সংস্কার কমিশনের যে সংবিধান সংস্কারের জন্য আছেন, ডক্টর আলী রিয়াজ, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং বর্তমানে ইলিনয়েস ইউনিভার্সিটি। যাই হোক, স্টেট ইউনিভার্সিটি এগুলা আমাদের, মাফ করবেন আমাকে, অনেকগুলা স্ট্যান্ডার্ড হয় যে আমাদের যে উপজেলা পর্যায়ের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর স্ট্যান্ডার্ড, যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের ওই ধাঁচের আর কি। এবং মজার ঘটনা হচ্ছে যে এই যে লাইনটা, এই লাইনে কিন্তু যেতে চায় না মানুষ, ম্যাক্সিমাম মেধাবীরা যেতে চায় না, অন্তত আমেরিকাতে না। এই জন্য দেখবেন যে ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে মহিলার সংখ্যা দেখবেন বেশি পাবেন, কারণ ওরা ধৈর্য ধরে পড়তে থাকে এবং হয়ে যায় এক সময়। যাই হোক, আমি কাউকে নিচু করার জন্য বলছি না। তো এই ক্ষেত্রে বিষয়টা হলো এরকম যে উনি এই হয়তো আমাদের মাননীয় নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের আমন্ত্রণে গেছেন, ওনার সাথে একটা সম্পর্ক ছিল, উনি চলে গেছেন। এবং মজার ঘটনা হলো তিনি তো, এটা তার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, উনি 120টি সংবিধান পড়েছেন। আমরা যখন পড়তাম ওই পলিটিক্যাল সায়েন্স, আমার সাবসিডিয়ারি ছিল আর কি, সেই হিসাবে বলছি। তা আমাদের তো বাংলাদেশের সংবিধানটা পড়তে হইতো বাধ্যতামূলক। ইউকে, সোভিয়েত ইউনিয়ন, তারপরে ইউএসএ, এরকম 5টা দেশের সংবিধান আমাদের পাঠ্য ছিল। তো উনি পড়েছেন, খালেদ মহিউদ্দিনের প্রশ্নের উত্তরে বলেছেন যে উনি 120টি দেশের সংবিধান নিয়ে কাজ করেছেন। এন্ড সংবিধান জনগণের জন্য, জনগণের প্রতিনিধি দ্বারা। এটা সংবিধান করেন, চেঞ্জ করেন, ছুঁড়ে ফেলেন, লিখেন না লিখেন, কিছুই যায় আসে না। অলিখিত সংবিধানে যেরকম আছে, ওই দুষ্পরিবর্তনী সংবিধান করে গেছিলেন আগে কি একনায়ক শেখ হাসিনা, কিন্তু লাভটা কি হয়েছে? সংবিধান কই এখন? হ্যাঁ, উপদেষ্টা পরিষদ এই সংবিধানের অধীনে কিন্তু আছে এবং এই সংবিধানের অধীনে থেকেই সংস্কার করতেও চাচ্ছে। যেমন আমি নিজে আমার বাংলাদেশ মানব জোটটা আমি উদ্বোধন করে আসছি বাংলাদেশে, যে সেটা হলো 2রা সেপ্টেম্বর 2023 সাল। আমার দলের কিন্তু রেজিস্ট্রেশন নাই। আমি আশা করতেছি যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের সময় আমার দলটির রেজিস্ট্রেশন হবে। মানব জোট, মানবের জন্য জোট, মানবের কল্যাণের জন্য জোট, এবং দল এবং ব্যক্তি সবাই এই দলে জয়েনও করতে পারবে। সে যাই হোক, সেটা আমি আশা করি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা করব। এবং এই যে সংবিধান সংস্কার করতে গিয়েছেন, তার সাথে একটা জিনিস থাকবে যে যে কেউ ইলেকশনে দাঁড়াতে পারতে জানি পদ্ধতিগুলা ইজি হয়। 3টা জিনিস থাকা উচিত একটা লোকের বা একটা দলের। সেটা হলো এই যে বল প্রয়োগ করবে না, 1 নম্বর বল প্রয়োগ করবে না, নারীকে বিরক্ত করবে না, বা নারী সাথে কোনো গর্হিত অপরাধ করেছে এরকম অপরাধ থাকতে পারবে না। আরেকটা হলো আর্থিক। এই 3টি জিনিস যদি থাকে তবে যে কেউ এনলিস্ট করে নির্বাচনে যেতে পারবে। 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, অডিট টিম অডিট করবে নির্বাচন কমিশনের যে হোয়াট ইজ ইউর পারফরমেন্স। এখন আমি জন্মই নিলাম না, আমাকে বললো যে 110টা বা 200টা থানায় আমাকে
দলের অফিস দিতে হবে। আমি তো জন্মই নেই। আমাকে আগে জন্ম দই দেন, যেমন এইখানে আপনি একটা বিজনেস ওপেন করবেন, আপনি যান, নামটা বলেন, ঠিকানাটা বলেন, তারা আপনাকে একটা লাইসেন্স দিয়ে দেবে, স্টার্ট বিজনেস। 1 বছর পর হলে এবার ট্যাক্সের টাকা পয়সা কি করছো দেখো, বাইর করো দেখি। এরকমই হওয়া উচিত। এখন এই অনেক ধরনের সংস্কারের কাহিনী ওনার ওইখানে দেখলাম যে বিভিন্ন আলাপচারিতায় ওই খালিদ মহিউদ্দিন সাহেবের সাথে বলতেছিল যে ওনার এখানে 9 জন আছে কমিশন সদস্য, এবং তারা প্রচুর সময় ক্ষেপণ করে এই কাজগুলো তারা করতেছে বাংলাদেশের জনগণের জন্য। কিন্তু যেই সংবিধানের অধীনে আপনি কাজ করতেছেন, সেই সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে আপনার এই কাজ কোনো কাজে আসবে না। কি করবে না? কাজে আসবে না। কেন কাজে আসবে না? কারণ একটি নির্বাচিত সংসদ এগুলো যদি পাশ না করে তাহলে কোনো কাজে আসবে না। আগের সংবিধান বলতে গেলে এখন কোথায় পচা পুষ্করিণীতে ফালাই দিছেন। শেখ হাসিনাকে রক্ষা করবে, নানান কাহিনী লেখা আছে। বঙ্গবন্ধুর বংশধরদেরকে রক্ষা করবে, এই সংবিধানের মধ্যে সব কিছু লেখা আছে ইনটোরো, এবং সব জায়গায় সিলেক্ট করেছে শেখ হাসিনা এক নায়কের তোষামতকারী কারা? পুলিশ, বিডিআর, বিজিবি, আর্মি, সব জায়গায় একেবারে তছনছ। আজকে কই সে সংবিধানের আলোকে তাকে কি কোনো কিছু করা হয়েছে? কিছু করা হয় নাই। তো এই যে 6টা কমিশন করেছেন আমাদের মাননীয় ইউনূস স্যার, আপনি এগুলা এখনই ক্লোজ করে দেন। এগুলো রাখার কোনো দরকার নাই। শুধু শুধু সরকারি পয়সার অপচয় করার দরকার নেই। আচ্ছা প্রফেসর সাহেব, আপনি যে এখানে গেছেন, এই যে যা কিছু করতেছেন, বলছেন কি ইলেকশনে দাঁড়ানোর বয়স হবে 21 বছর। আপনার মাথা টাথা ঠিক আছে? আমি একটু খারাপ বাংলাই বললাম। আপনি প্রফেসর মানুষ, এখানে পড়ান, মাথা টাথা ঠিক আছে নি? এইখানের যে জনগণ, আপনি সংবিধানটা কোথার জন্য প্রযোজ্য করতেছেন? বাংলাদেশের জন্য। আপনাকে জনসংখ্যার, শিক্ষা, চারিত্রিক বৈশিষ্ট্য, বাংলাদেশের চারিত্রিক বৈশিষ্ট্য কি? 90% বা তারও বেশি মুসলমান, এবং প্রায় 100% মিথ্যা কথা হয়, এবং প্রায় 100% ঘুষের টাকা দিলে নিবে। আপনি যেমন লোর বাইরে গেছেন, ঠিক আছে, বাংলাদেশ সংবিধান ঠিক করতে। আপনার মতো প্রফেসর ঢাকা ইউনিভার্সিটিতে নাই, অন্য ইউনিভার্সিটিতে নাই, আপনি দূর বাইরে গেছেন কেন থেকে? তারপরে ওই ইউনূস স্যার হয়তো আমেরিকার সিটিজেন থাকতে পারে, আমি জানি না। আপনিও আমেরিকার সিটিজেন হওয়ার কোনো সমস্যা নাই। আপনি বুদ্ধি পরামর্শ দিবেন। আপনি বাংলাদেশ এগুলাকে এই যে প্রফেসর সাহেবরা বা এই যে অ্যাটর্নি সাহেবরা বা সংবিধানের যারা বিশেষজ্ঞ, অলরেডি বিশেষজ্ঞ এই অর্থ বলছি, যারা অলরেডি পার্লামেন্ট মেম্বার ছিল। আমি জানি না আপনার কমিশনের যে 9 জন সদস্য, এর মধ্যে কোনো পার্লামেন্ট মেম্বার, এক্স পার্লামেন্ট মেম্বার আছে কিনা, আই এম নট শিওর, আমি জানি না। তো আমি আমার অপরগতা প্রকাশ করলাম। তা আপনারা যে এই যে কাগজ লিখতেছেন, কাগজগুলো কেন নষ্ট করতেছেন ভাই? এই কাগজ নষ্ট করার দরকার নাই। কাম ব্যাক টু ইউর প্রফেশন। এটা আপনার কাম না। আপনি বললে হবে 300 লোক, বলছেন 350 লোক, 400 লোক হবে। আমি বলেছি কি, আপনি বলছেন যে 50-এর জায়গায় 100 মহিলা নিতে হবে, ঠিক আছে। আমার মানব জোট বলছে যে 300 এবং 50, যে 350, এটা হবে না। এই হবে, পার্লামেন্ট হবে 400 সদস্যের, বা 400 কিরকম, 300 হবে ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে, সরাসরি নির্বাচনের মাধ্যমে 300 চলে আসবে। আর বাকি রইল কত? 50। এই 50-এর বাকি রইল 100। যেহেতু আমরা 400 করব সংসদ সদস্য, এই 100 হবে সিলেকশন করবে। কে সিলেকশন করবে? যার যার প্রফেশন, যার যার গোত্র বংশ থেকে সিলেক্ট করবে। সেটা আবার কি কথা? আমার অন্য এপিসোডে বলা আছে, সেইখানে বলা আছে যে বিভিন্ন ব্যবসায়ী শ্রেণী, রিটায়ার্ড আর্মি, সামরিক বেসামরিক, রিটায়ার্ড শিক্ষাবিদ, রিটায়ার্ড চিকিৎসক, অন্যান্য পেশা, এর যে রিটায়ার্ড পার্সন আছে, সেই রিটায়ার্ড পার্সনরা কি করবে? তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি সংসদে পাঠায় দিলে একজন আর্মি অফিসার, তার যে সুখ দুঃখের কথা আছে, তার যে ওই রেগুলার বাহিনীতে নিয়মিত যে সদস্যরা আছে, তারা কি চাইতেছে, কি ধরনের সমাজ ব্যবস্থা চাইতেছে, তারা বলবে।
চিকিৎসক সমাজ কিভাবে সুন্দরভাবে এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে আনা যায় সেই ব্যাপারে তারা বিশেষজ্ঞের ভূমিকা পালন করবে। এবং এর অর্ধেক হবে কারা? মহিলা, এবং অর্ধেক হবে কে? পুরুষ। আর একটা কি? আর একটা হইল যে আমাদের যারা সংখ্যালঘু বলি আমরা, এখন তো বাংলাদেশি সবাই, ঠিক আছে, বাংলাদেশি সবাই 300 জনের মধ্যে, কিন্তু যাতে ডিপ্রাইভ না হয়, আমার হিন্দু সম্প্রদায় আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যাতে ডিপ্রাইভ না হয় এই সমস্ত লোকগুলাম, এই লোকগুলার ক্ষেত্রে কি করতে হবে? তাদেরকে সংখ্যানুপাতে পদ দিতে হবে, মেম্বারই দিতে হবে, পার্লামেন্ট মেম্বার, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। তাহলে এই যে সিলেক্টিভ যে 100 সংসদ সদস্য আসবে, এদের অর্ধেক হবে পুরুষ অর্ধেক হবে মহিলা। তো মহিলা 50 কি করলো? ওই যে মহিলা কোটার যে 50, সেই 50 পেয়ে গেল। আর পেশাজীবী থেকে শুরু করে ব্যবসায়ী শ্রেণী এবং এই যে ধর্ম সাম্প্রদায়িক শ্রেণীর থেকে প্রতিনিধি আনলো আরো 50 জন পুরুষ। তাহলে এই হলো আমাদের পুরা পার্লামেন্ট, 400 জনের পার্লামেন্ট। ওকে, এখন এই আমি যে বললাম, এই বলা তখনই কার্যকরী হবে কখন? যখন একটা সংসদ এসে এটাকে আইনে পরিণত করবে। আইনে পরিণত আকার পর্যন্ত কোনো ফল বহন করে আনবে না। তাহলে এই যে আপনি প্রস্তাবগুলো আনছেন, এই প্রস্তাবগুলো তো মানার কোনো প্রশ্ন আসে না, কোনো দল মানবেও না তাদের। হ্যাঁ, আপনি লিখতে পারেন, প্রবন্ধ লেখেন, লেখেন, সাহিত্য, আপনার তো প্রবন্ধ তো অনেক প্রকাশ হয়েছে, এই প্রবন্ধগুলো বিভিন্ন পার্টির কাছে পাঠাই দেন, তারা দেখুক, তারা জানুক যে আপনার সাথে মিলাক তারা, যে তাদের দেশের জনগণ কি ধরনের সংবিধানটা পছন্দ করতে চাইতেছে, কোনভাবে। এই সংবিধান লিখলে তো হবে না, এই অধিকারটা কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায়, পৌঁছানোর একমাত্র মাধ্যম নির্বাচন। তো এই যে কালক্ষেপণের যে 6টা কমিশন করে দিয়েছে, এটা পুরাই কালক্ষেপণ, সময় ক্ষেপণ। এবং এই যে আপনারা দৌড় পাইরে যে গেছেন, এটা কোনো লাভ নাই। হ্যাঁ, আপনাকে আমি এই বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে একটা প্রস্তাব রাখতে চাই, এই যে বাংলাদেশের সংবিধানে 70 অনুচ্ছেদটা তুলে দেন, যে মানুষ যে কোনো সময় যেন তার দলের বাইরে দিয়ে ভোট দিতে পারে। নাম্বার 1, তাতে কি হবে? যে পার্লামেন্টটা একটু দুর্বল হবে, কিন্তু দুর্বলেরই দরকার। ওই যে বাপ দাদার সম্পত্তি পায়ে বসছি, আর নামবো না, এর জন্য 70 অনুচ্ছেদটা তুলে দেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই যে ঢাকাকে আমি সারা পৃথিবীর বাঙালির মিলনস্থল হিসেবে দেখতে চাই। তো 2টা দেশের সাথে আমাদের বর্ডার আছে, এবং অনেকের অ্যালার্জিও আছে ইন্ডিয়ার প্রতি এবং বার্মার প্রতি, এবং তারা আচরণটা ভালো করে না, কারণ তারা 2টা সাইজ একটু বড়, তো গায়ে কতটা একটু বেশি, হাতির মতো একটু মানার চিন্তা করে আর কি, নিজেরা অনেক বড়, ইত্যাদি ইত্যাদি। এই দেশের সাথে যাদের দ্বৈত নাগরিকত্ব থাকবে, তাদেরকে বাদ দিয়ে যে কেউ বাংলাদেশের নির্বাচনে, ইলেকশনে, পার্লামেন্ট হোক অন্য জায়গায় হোক, দাঁড়াতে পারবে। উইন করার পরে আসেন এবার অন্তত 4টা পদ রাখেন, যেখানে শুধু কেবলমাত্র, আবার একটা ভুল করলাম, কেবলমাত্র তো হয় না, কেবল বাংলাদেশের সিটিজেনশিপটা বাই বার্থ থাকতে হবে, বাই বার্থ থাকতে হবে। কি কি সেটা? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এই কটা। বদিউল আলম মজুমদার, ও আবার একটা সংস্কার কমিশনের প্রধান, উনি বলে দিছে যে আওয়ামী লীগে ইলেকশন করতে পারবে, এবং এই নিয়ে অনেক হইচই হয়ে গেছে অলরেডি। একটা কথা আছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমার কথা ভাই এত সিধা না, এইটার ভিতরে আমি নাই। বলে কোনটা? তাহলে যে পাপ করছে তাকে তো সাজা পাইতে হবে। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যদি দেয়, এবং আওয়ামী লীগের কাজটা যদি কেউ চালাইতে না পারে, তাহলে কি হলো? আপনি 32% লোককে ভোটের আওতায় রাখলেন, তাহলে আপনার ভোট দিয়ে লাভ কি? ভোটের তো দরকারই নেই, ঠিক আছে, এক নাক তো চলতে থাক।
আচ্ছা, এখন এই যে যেই কমিশনগুলা তৈরি করা হয়েছে, দেখা গেল যে এই কমিশনগুলা কোনো কাজে আসতেছে না, শুধু শুধু সময় এবং পয়সার অপচয়। বরং বিপ্লবী সরকার যদি নাও হয়েছে এটা, যখন যেটাই ছাত্ররা আছে, প্রত্যেকটা কমিশনের ভিতরে তারা আছে, আর কে কতটুকু আন্দোলন ইনভলভ ছিল আমরা তো জানি না। বোঝা যাচ্ছে যে এই যে অথরিটি আছে, এই অথরিটির সাথে জনশক্তি হোক আর গণশক্তি হোক, এই যে যারা যারা আছে শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার, এদের সাথে এই উপদেষ্টা মন্ডলীর যারা আছে তাদের সাথে একটা লিয়াজও ছিল, অন্তত 2-3 বছর যাবৎ ছিল, যার জন্য এই উপদেষ্টা পরিষদ তাদেরকে ছাড়তে পারতেছে না। আমার ছাত্ররাও চিন্তা করতেছে, আরে 2-3 বছর ধরে খাটাখাটনি করলাম, আমরা একটা কিছু না পাইলে কেমন হয়। আবার শোনা যাচ্ছে নতুন দল, তো নতুন দল তো হইতেই পারে, নতুন দল হওয়ার কোনো সমস্যা নাই। যেমন আমিও রেজিস্ট্রেশনের অপেক্ষায় বসে আছি, যদি একটা কাজে লাগানো যায়। আবার এই যে আমাকে আলী রিয়াজ সাহেব, হ্যাঁ, উনি কি করলেন, একটা কাহিনী করলেন। এই কাহিনীকার দিয়া সংবিধানের চেঞ্জ আনবেন কি? উনি বললেন কি যে 25 বছর যদি হয়, 25 বছর হইলে আর কোনো সমস্যা নাই, 25 বছরে করা যাবে, ইলেকশন করতে পারবে, এমপি ইলেকশন। আরে বাবা রে বাবা, আপনি আমেরিকার থেকে গেছেন, আপনি জানেন না এদের সিগারেটটা যদি খাইতে হয়, 100 সিগারেট 21 বছর বয়স হওয়া লাগে, বুঝতে পারছেন? মদ যদি একটু চুমা দিয়ে দেখতে হয় তাহলে 21 বছর লাগে। আপনি কি নামার লোক, বুড়ো হয়ে গেছেন, মাথা কি গেছে গা, মাথার স্কুল কি ঢিলা হয়ে গেছে আলী রিয়াজ সাহেব পড়াইতে পড়াইতে, আর এই খাতা লিখতে লিখতে, খাতা দেখতে দেখতে, তাই তো মনে হইতেছে। একটা ছেলে বা একটা মেয়ে বিয়া করব, প্রেম করব, ঘর করব, সমাজে কঠিন যে বাস্তব জিনিসগুলো আছে সালিশ করব, এইগুলা দেখা ঠেকা বড় হইয়া যখন 40 বছর একটা ম্যাচুরিটি আসবে, হ্যাঁ লাইন দেন 40, চাকরিতে ঢোকার বয়স সর্বোচ্চ 40, আর জনখেদমত ঢোকার বয়স 40-এর উপরে। গ্রামের মেম্বার হন আর পার্লামেন্টের মেম্বার হন, কোনো বিষয় না। 40-এর নিচে কাউকে এই নেতৃত্ব দেওয়া যাবে না। আপনার কাছে মজা লাগতে আছে, কারণ পোলাপাইন আপনাকে বসাইছে তো, এই জন্য মজা লাগতে আছে। আয় রে আয়, কি সুন্দর চেয়ারে বয়ে গেছি, আমার বাবু ছেলেরা আমাদেরকে এটা দখল করে দিছে। এত মজা ভালো না, একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়। হ্যাঁ, আলী রিয়াজ সাহেব এইখানে কি শিখায়? ওই যে নিচের ক্লাসে তো পড়েন নাই, আমি আবার ওই হাই স্কুলে কয়েকদিন পড়াইছি সাবস্টিটিউট টিচার হিসেবে। এন হল বাই রোটেশন, কম্পিউটার দেয় 15 মিনিটস, ওই যে 1 বা আপনার কেজি ওইখানেও দেওয়া হয়, একটা টাইমে দেওয়া হয়, এই কম্পিউটার দেবো না, পানিশমেন্ট কি, কম্পিউটার দিব না। কোথায়? নাস্তা করতে যাইতে পারবি না, আউটিং এ যাইতে পারবি না, বাইরে যে ঘোরার 15 মিনিট সময় আছে, এটা কিন্তু আমি তোমাকে পানিশমেন্ট হিসেবে দিয়ে দিব। তো এই যে 120টা সংবিধান প্রধানের দরকার নাই। হংকং তাইওয়ান স্বাধীন না হলে ওদের সংবিধানটা দেখেন, ওই কিছু লেখা আছে তো। জাপানেরটা দেখেন, জাপানে কিন্তু এখনো দেখেন সম্রাটতন্ত্র কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। থাইল্যান্ডেরটা দেখেন, মালয়েশিয়ারটা দেখেন, পাকিগুলো দেখেন, পাকিস্তানেরটা দেখেন, আর আমাদের যে নিকটাত্মীয়, সরি, তারপর আপনাকে আবার 70 পক্ষ হইয়া যায়, ভারতেরটা দেখেন, ভারতের যে কনস্টিটিউশন সেটা দেখেন, কিভাবে তারা সেই মহারাষ্ট্রের মতো বৃহৎ যে স্টেট গুলো আছে সেটাকেও চালাইতেছে, সিকিমকেও চালাইতেছে, ত্রিপুরাকেও চালাইতেছে। এইখানে হ্যাঁ আরেকটা যে দাবি আছে, অন্তত আমার দাবিটা থাকলো যে 18টা ডিস্ট্রিক্ট পুরাতন পাকিস্তান আমলে, প্রত্যেকটা এক একটা স্টেট হবে, আর যে 6টা বড় মহানগরী আছে 6টি স্টেট হিসেবে গণ্য হবে, মোট 22টি। এই নিয়ে যুক্তরাষ্ট্রীয় সরকার হবে, এবং কোনো পদে কেউ ওই গ্রামের মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার, প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, কেউ কোনো অবস্থাতেই একই পদে 2 টার্মের বেশি থাকতে হবে না, এবং এটাকে সংক্ষিপ্ত করে 4 বছর মেয়াদ করা হোক। কারণ আমাদের দেশে এই যে একটা দেশ, ছোট্ট একটু দেশ, 17 কোটি 18 কোটি যাই বলেন লোক, সবাই একটু নেতা হইতে চায়।
এবং কেন হইতে চায়? মনে করে এটা হলো পয়সা বানানোর সবচেয়ে ইজি জায়গা। তো এই যে ইজি জায়গাটা আছে, এই ক্ষেত্রে এই ঢুকে যাইতে যায়, সবাই খালি পয়সার ধান্দা করে। তো যেইটাকে দরকার ছিল, এই যে সরকার আসছে, দরকার ছিল কি যে চোরগুলা ব্যবসায়ীগুলা না, ব্যবসায়ীগুলোও চোর, কিন্তু চোর যদি ব্যবসায়ী আর তার যদি মনে করেন যে সে 2, 4, 5, 10, 50 হাজার লোকের খাবারের সংস্থান করে, তার কাছে হাত দেওয়ার দরকার নেই, তার গায়ে হাত দেওয়ার দরকার নেই। এখনো বলছি এগুলার জেল থেকে ছাইড়া দেন, একটা কন্ডিশন দিয়া এগুলার জেল থেকে ছাইড়া দেন। আর যেগুলা শুধু পয়সায় কামাইছে, নিজের পকেটে বসছে, জমি ক্ষেত করছে, বইয়ের নামে দিছে, ওই জামাইয়ের নামে দিছে, মাইয়ের নামে দিছে, এইগুলারে ধরেন, এগুলা ধরেন, টাকা আদায় করেন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করেন। যে বাংলাদেশ মানব জোট একেবারে সাফসুতরা কথা, সরকারি কর্মচারী ঘুষ খাইলে 1 আঙ্গুলের 2 সেন্টিমিটার কেটে দিবে, রাজনীতিবিদ হলে 2 আঙ্গুলের 2 সেন্টিমিটার কেটে দিবে, মন্ত্রী হইলে বা এই ধরনের হইলে এরকম ভাবে বাড়তে থাকবে। ঠিক আছে? কইবেন বর্বর, আমার সাথে সবাই বলে আর কি বর্বর। তুমি কি করছো? তুমি বর্বর হইলে আমিও বর্বর, রাষ্ট্রও বর্বর। তুমি যদি সরকারি খেদমতের নামে যদি টাকা আত্মসাৎ করতে পারো, জনগণের টাকা আত্মসাৎ করতে পারো, তো তোমাকে তো দৃষ্টান্তমূলক কিছু দিয়ে দিতে হবে, যে সমাজে বাইরেলেই তোমার চিন্তা ফেলাইবো যে তুমি কি জিনিস, কি চিজ। ঠিক আছে? তো যাই হোক, এই 6টি কমিশন যা করছে। এখন রিজভী সাহেব আতঙ্কিত, বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা বিএনপির লোকজন আতঙ্কিত না, তারা অনেক চেষ্টা করছে এই স্বৈরাচারকে খেদানোর জন্য, যে কোনো কারণেই হোক তারা সেটা পারেনি। হ্যাঁ, তাদের দেখেন কে ওই 25 বছর, আমি বলছি 25 বছর খতিয়ানটা বাইর করেন, দেখেন কার কার কাছে অবৈধ পয়সা আছে, সেগুলোকে এখনই আবার ধরেন। আওয়ামী লীগ চলে গেছে, তারা মাপ পাই যাবে না, এটা না। আওয়ামী লীগের গুলার তো ধরতেই হবে, আওয়ামী লীগের দোষর গুলারও ধরতে হবে। দোষর কারা? ওই ব্যবসায়ী পুঁজিপতি, দেখেন জরিমানা করেন। ওই 15% দিয়া ওই লোটাস কামাল, চোরের বাচ্চা চোর, হ্যাঁ, ওই লোটাস কামাল যে নিয়ম করছে যে 15% দিয়ে হারাল করে নিবে, 15% না 50%, 50% করেন, আর গোয়েন্দা লাগাই দেন যে এইটা স্বীকার করবে না তার পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করেন। এইগুলা করেন। এই সংস্কার কমিশন করে কোনো লাভ হইব না। এই সংস্কার কমিটির রিপোর্টগুলা দলিল চাপা করেন, বগল দাবা করেন, কারণ এই সংবিধানে পরিবর্তন করার বা সংবিধানে গ্রহণ করার বিষয়টি শুধুমাত্র নির্বাচিত সংসদের। এবং যদি এটা বিপ্লবী সরকার হইতো, তাহলে কি হইতো? ডক্টরিন জারির মাধ্যমে, আইন জারির মাধ্যমে রাইট দেওয়াতে এটা বলবৎ করে ফেলা যেত। সেটা যেহেতু হইতেছে না, আপনাদের ওয়েট করতে হবে, কারণ আপনারা চলমান সংসদ আছে, এই সংসদ বাতিল হয় না, স্থগিত হয় না, এর আন্ডারে আপনারা ওত নিয়ে কাজ চালিয়ে যাইতেছেন। সে যাই হোক, পৃথিবীর সকল মানুষ সুখী হোক, এই কামনায় বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর জনাব মোহাম্মদ ইউনূসকে আমার বাংলাদেশ মানব জোটের যাতে রেজিস্ট্রেশন পেতে পারে এবং জনগণের জন্য কাজ করতে পারে, এই কামনা করে এবং এই দাবি রেখে আমি আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তবে কমিশন অবশ্যই বন্ধ করে নির্বাচনের দিকে যেতে হবে। আমি ওই আগের একনায়ককে যে ছিল আপনার প্রধান নির্বাচন কমিশনার, বলেছিলাম যে অন্তত 3-4টা জেলায় এরকম ভাবে 2টা করে জেলা ধরে ইলেকশন গুলা করুক, অথচ পরিচ্ছন্নতা আসুক না। কেউ শোনে নাই। ওই একদিন সারা বাংলাদেশে ইলেকশন হয়, হই হট্টগোলের মাধ্যমে একটা জিনিস চাপাই দেওয়া হয়, আবার যাতে ইলেকশনের পরেও। সে যাই হোক, সবার শুভকামনা করছি। বাংলাদেশ নিশ্চয়ই তার একটি ভালো দিকের দিকে এগিয়ে যাবে আমাদের বরেণ্য নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের মাধ্যমে। আর ডক্টর আলী শিহাব সাহেবকে এই কথাই বলছি যে আপনি যত বড়ই ওই সংবিধান বিশেষজ্ঞ হন না কেন, রাষ্ট্রবিজ্ঞান পড়াইছেন আর কি, হ্যাঁ,
তো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাহেব, আপনার কাছে এখানে ডাইরেক্ট সোজা কথা, আপনার প্রথমেই ভুল এই কমিশনের চেয়ারম্যান হওয়া বা কমিশনের প্রধান হওয়াই ভুল। কারণ যেটা সংবিধানটা চেঞ্জ করতে গেলে প্রথমে বাংলাটা একার পরিষ্কার বাংলা, সংবিধান পরিবর্তন পরিমার্জন জগতে যা কিছু আছে এটার দায়িত্ব হলো কার? এটার দায়িত্ব হলো যে নির্বাচিত সংসদ সদস্যদের। আপনার এই সুপারিশ কোন কামে লাগবো? এটা থাকবো, এটা পাইতে ফালাই দিব যেখান থেকে আমার পছন্দ না হয়, যেখানে কমন আছে সেগুলো তো কমন আছে। যাই হোক, সবার শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ।